বুকনুক বাংলায় সবাইকে আমন্ত্রণ। আজকে আমি পড়ছি সমরেশ মজুমদার রচিত তার বিখ্যাত উপন্যাস কালবেলা। জানালায় বসে দুপুরে বর্ধমান জেলা দেখতে লাগলো অনিমেষ। গুসকরা বোলপুরের সামনের মাসে আসতে হবে। মাটির রং পাল্টে যাচ্ছে। বর্ধমান থেকে বীরভূম। সামনের মাসে মাধবীলতা এখানে আসবে, বোলপুরে নয়। ও আসবে বর্ধমান স্টেশনে, এসে অনিমেষের জন্য অপেক্ষা করবে। অনিমেষ বোলপুরে না নেমে একটু এগিয়ে বর্ধমানে ওর সঙ্গে দেখা করবে। গত রাতে একটুও ঘুম হয়নি অনিমেষের। শিলা সেনের বাইরের বিছানা করে দেওয়া হয়েছিল। রাতের খাওয়া খেয়েছিল শিলা সেনের সঙ্গেই। একটা রাত ওই বাড়িতে থাকলো, কিন্তু সেই ভদ্রলোকের সঙ্গে কোনো কথা হয়নি। খাওয়া সেরে শুতে যাওয়ার সময় মাঝের ঘরের লোকটাকে দেখছিল সে। ইজি চেয়ারে শুয়ে আছে, চোখে হাত চাপা দিয়ে। অনিমেষ যে এসেছে, এতক্ষণ তার স্ত্রীর সঙ্গে কথা বলেছে এবং রাতে ওই বাড়িতেই থাকছে, এসব ব্যাপারে সামান্য আগ্রহ দেখাননি তিনি। অনিমেষের মনে হলো একটা পাথরের পুতুলকে ইজি চেয়ারে শুয়ে রাখা হয়েছে, অথচ ওই পুতুলটাই শিলা সেনের শরীরে অ্যাসিড ঢেলেছে। ভাবতেই শরীর গরম হয়ে যায়। শরীর বেচে পয়সা আনতে পাঠানো যায়, কিন্তু যদি কোথাও বিনামূল্যে মন দেওয়া যায় তাহলে আর সহ্য হয় না। লোকটাকে যদি বেধড়ক পেটানো পারত তাহলে অনিমেষের খুশি লাগতো। অপরিচিত বিছানা, সারা দিনের উত্তেজনা অস্বস্তিতে ক্লান্ত শরীর, ঘুম আসছিল না। সারা রাত এপাশ ওপাশ করছিল অনিমেষ। মধ্যরাতে কোথাও শব্দ হলেই চমকে উঠছে। বাল্যকালে ছোট কাকার সন্ধানে গভীর রাতে পুলিশ তাদের বাড়িতে হানা দিয়েছিল। সেই দৃশ্যটা বারবার চোখের ওপর ভাসছিল। শেষ রাতে কখন ঘুমিয়েছে অনিমেষের খেয়াল নেই। চোখ মেলে দেখল সামনে মাধবীলতা। চমকটা এতখানি কিছুক্ষণ কথা বলতে পারেনি। মাধবীলতা হাসলো। কেমন আছো? তড়াক করে উঠে বসলো অনিমেষ। দরজা ভেজানো। বিছানার পাশে একটা চেয়ারে বসে মাধবীলতা ওর দিকে তাকিয়ে আছে। ঘাড় ঘুরিয়ে জানালা দেখল সে। এখনও রোদ ওঠেনি। কলকাতার ভোর ভীষণ আদুরে। এখনও সে আদর সারা শরীরে মাখানো। কখন এলে? মিনিট 10। কটা বাজে? 6টা। কে দরজা খুললো? বাহ, তুমি একদম কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছিলে। বেশ কয়েকবার শব্দ করার পর খুব রোগা ভদ্রলোক দরজা খুলে জিজ্ঞেস করলো, কাকে চাই? আমি তোমার নাম বলতে তিনি তোমাকে দেখিয়ে ভেতরে চলে গেলেন। সেই দেখে জ্ঞানায় বসে আছি। এই ঘরে আছো, অথচ তুমি শুনতে পেলে না। অন্য লোক দরজা খুলল। অনিমেষ লজ্জিত মুখে বলল, শেষ রাতে হঠাৎ ঘুমটা এলো, কিন্তু তুমি ভোরে এলে কী করে এখানে? পায়ে হেঁটে। বেড়াতে বেড়াতে চলে এলাম। অনিমেষ মাধবীলতার মুখের দিকে একবার পূর্ণ দৃষ্টিতে তাকালো। কোথাও মালিন্য নেই, সামান্য ক্লান্তির চিহ্ন নেই। ওর পায়ের কাছে একটা সুন্দর ব্যাগটা ভারী। ওটা কি? ইঙ্গিত করলো অনিমেষ। তোমার জিনিসপত্র আছে। ব্যাগটা অবশ্য আমার। তোমার ট্রাঙ্ক নিয়ে তো হাঁটা যাবে না, সেগুলো আমার কাছে রইল। কাজে চালানোর মতো জিনিসপত্র এটাই দিয়ে দিয়েছি। তোমার কাছে ওরা গিয়েছিল? হ্যাঁ, কাল রাতে সব জিনিসপত্র আমাকে দিয়ে এসেছে। কে আজই চলে যেতে হবে শিলিগুড়িতে, জানি, কিন্তু এই বাড়িটা কার? আমার পরিচিত এক মহিলার। তোমাকে কখনো বলিনি বোধ হয়। এখন অ্যাসিডে পড়ে বিকৃত হয়ে আছে, অথচ এককালে বেশ সুন্দরী ছিল। কী পরিস্থিতিতে তাকে এখানে আসতে হয়েছিল? অনিমেষ সংক্ষেপে মাধবীলতাকে বলল। কাল রাতে শিলা সেন তার সঙ্গে সহযোগিতা করেছে, এটা সে আশা করেনি। মাধবীলতা গালে হাত দিয়ে সব কথা শুনছিল। অনিমেষ চুপ করে বলল, কাল তুমি ফোন করলে তখন আমি ভাবতেই পারিনি এসব কাণ্ড হয়ে গেছে। তোমার টেলিফোন নামিয়ে ফিরে যাচ্ছি, এমন সময় দাওয়ান এসে জিনিসপত্র দিয়ে গেল, সঙ্গে একটা চিঠি। চিঠি? কার চিঠি? ঠিক চিঠি নয়, জাস্ট একটা ইনফরমেশন। শিলিগুড়ি স্টেশন পাড়ায় ঢুকে অনন্ত ভাণ্ডারের উল্টো দিকে বারিন সরকারের সঙ্গে তোমাকে দেখা করতে বলা হয়েছে। দেখি কাগজটা। আমি পুড়িয়ে ফেলেছি। কেন? বাহ, এসব প্রমাণ কাগজে কলমে রাখা কি ভালো? অনিমেষ মাধবীলতার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো, যেন শ্রীময়ীর মুখ আজ অবধি তার চোখে পড়েনি। মেয়ে ইচ্ছা করলে স্থায়ী নিরাপদ তকমাওয়ালা স্বামী স্ত্রী হতে পারত। অথচ অনিমেষের নিঃশ্বাস ভীষণ ভারী হয়ে এলো। নিজেকে মাঝে মাঝে এমন অপরাধী মনে হয়, ভালোবেসে মেয়েরাই এমন করে বৈরাগী হতে পারে। ওর খুব ইচ্ছে করছিল দুহাতে মাধবীলতার মুখ স্পর্শ করতে, হাতের মুঠে এই শক্তি আস্বাদ করতে। নিজেকে সংযত করলো অনিমেষ। প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করলো, তোমাকে তো আবার স্কুলে যেতে হবে। আজ যাব না। কেন? গিয়ে পড়াতে পারবো না বলে।
অনিমেষ আবার হোঁচট খেয়ে সে সময় পায়ের শব্দ হতে একটু স্বস্তি পেল। হাত পায়ে রাস্তা মেপে শিলা সেন দরজায় এসে দাঁড়ালো। অনিমেষ উঠে দাঁড়ালো। আরে আসুন আসুন, আপনি আবার কষ্ট করে এত দূর এলেন কেন? আমরাই যেতাম। কেন? আমি তো ভাই নিজের বাড়িতেই ঘুরে বেড়াই। তোমার বন্ধু এসে গেছে শুনলাম। শিলা সেনের সমস্ত শরীর আলখাল্লা জাতীয় পোশাকে ঢাকা, মাথায় কালো রুমাল বাঁধা, চোখে রঙিন চশমা। তবুও সকালেই তাকে দেখে সহ্য করা মুশকিল। অনিমেষ বলল, হ্যাঁ, মাধবীলতা ওর নাম, আর ইনি শিলা সেন। শিলা বললেন, বাহ, বেশ সেকেলে নাম তো, মাধবীলতা। শুনলেই মনে খুব শান্তি লাগে। তুমি খুব সুন্দর দেখতে, তাই না? অনিমেষ দেখলো মাধবীলতা হাসি চাপছে ঠোঁট বুজে। সে বলল, দারুণ সুন্দর দেখতে, রাস্তা দিয়ে হাঁটা মুশকিল হয়। সঙ্গে সঙ্গে মাধবীলতা প্রতিবাদ করলো, যা, একদম বিশ্বাস করবেন না, আমি মোটেই সুন্দরী নই। অনিমেষ বলল, আপনি বসুন। মাধবীলতা এগিয়ে গিয়ে ওর হাত ধরে সোফা টেনে বসলো। অনিমেষ দেখলো মাধবীলতা স্বচ্ছন্দে শিলা সেনের পাশে গিয়ে বসলো। ওর বিকৃত চেহারার জন্য মাধবীলতার কোনো মানসিক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। শিলা সেন বললেন, তুমি বাথরুমে যাবে তো অনিমেষ? তাহলে ভেতরের ঘরে গিয়ে ডান হাতে বাথরুমের দরজা পাবে। অনিমেষের প্রয়োজন ছিল, সঙ্গে টুথব্রাশ পেস্ট নেই, কিন্তু পরক্ষণেই খেয়াল হলো মাধবীলতা ব্যাগ নিয়ে এসেছে। সে এগিয়ে ব্যাগটা তুলতেই মাধবীলতা জিজ্ঞেস করলো, কী খুঁজছো? ব্রাশ পেস্ট সামনের খাটে আছে। শিলা সেন বলল, এই না, ওগুলো তোমার কাছেই থাক। আমি তোমার জন্য নতুন ব্রাশ বাথরুমে বের করে দিয়েছি, পেস্ট তোয়ালে ওখানেই পাবে, তোমার জিনিস কিছুই বের করতে হবে না। অনিমেষ বলল, সে কি, আমারটা যখন পেয়ে গেছি খামোকে একটা নতুন ব্রাশ নষ্ট করবো কেন? শিলা সেন বলল, তা তো বলবেই ভাই, নিজের জিনিস পেয়ে গেছো, এখন আর আমাতে মন উঠবে কেন? ইঙ্গিতটা এমন সরাসরি যে মাধবীলতা মুখ ঘোরালো। অনিমেষের মুখে আচমকা রক্ত জমলো। এমন সময় শিলা বলল, এখন গলার স্বর অন্যরকম, নষ্ট হবে কেন বলছো? ব্রাশটা না হয় তুলে রাখবো, ভাবলাম কখনো যদি আবার আসো তখন তুমি ব্যবহার করবে, আমার ভাইয়ের একটা স্মৃতির হয় থাকলো। ওই মুহূর্তে প্রায় অন্ধ মহিলার সামনে দাঁড়িয়ে থাকা শক্তি অনিমেষের আর ছিল না। সে দ্রুত ভিতরের ঘরে চলে গেল। ডান দিকের দরজা বন্ধ। অনিমেষ ঘাড় ঘুরিয়ে দেখল বাঁদিকের ইজি চেয়ার শূন্য, একটা খাট রয়েছে একপাশে, সেটাও খালি, অর্থাৎ মিস্টার সেন এখন বাথরুমে ঢুকেছে। লোক অদ্ভুত, কেমন কেঁচোর মতো রয়েছে বাড়িতে। গত রাত থেকে তার অস্তিত্ব একেবারের জন্য টের পায়নি অনিমেষ। মিনিট খানেক বাদে ফিরে আসলো। অনিমেষ এমন দরজাটা খুলল, লিকলিকে রোগা শরীর ধুতির মতো জড়ানো, হাতে কিছু ভেজা জামা কাপড় নিয়ে মাথা নিচু করে বের হলেন ভদ্রলোক। অনিমেষের মুখের দিকে চকিতে একবার তাকিয়ে রাস্তা ছেড়ে দাঁড়ালেন। অনিমেষ চুপচাপ বাথরুমে ঢুকে গেল। তার সঙ্গে কথা না বলে নিজের সঙ্গে ভদ্রলোকের কথা বলবে না। এক চৌবাচ্চা জল স্নান করার ইচ্ছা, আর সারাদিন স্নান করার সুযোগ নাও জুটতে পারে। এখন জলে একটু হিমভাব, কিন্তু কলকাতা নভেম্বর মাসে শীতের কোনো অস্তিত্ব নেই। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান করে বেরিয়ে আসবার সময় নজরে পড়ল জল যাওয়ার ঝাঁঝরির কাছে কিছু একটা পড়ে আছে। কৌতূহলে ঝুঁকে দেখল সোনার তাগা সেখানে কাত হয়ে পড়ে আছে। একটা খাজে লেগে ওটা এতক্ষণ নর্দমার ভেতরে চলে যায়নি। অনিমেষ হাতে তুলে নিয়ে দেখল তাগার ভেতরটা ফাঁপা, কিন্তু জিনিসটা সোনার তাতে সন্দেহ নেই। পেছন থেকে সুন্দর অক্ষরে লেখা বিশ্বনাথ সেন। শিলা সেনের স্বামীর হাতে এটা পড়ে থাকে হয়তো। অনিমেষের একবার ইচ্ছে হলো ওটা নর্দমাতেই ফেলে দিতে। শরীর রোগমুক্ত করার জন্য এর মাধ্যমে দৈবের উপর নির্ভর করে, কোনো প্রয়োজন নেই ভদ্রলোকের। যে মানুষ অমন অপরাধ করেছে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। শেষ পর্যন্ত ওটাকে পকেটে রেখে বেরিয়ে এলো অনিমেষ। বেরিয়ে দেখলো কেঁচোর মতো লোকটা অধীর আগ্রহে দরজার বাইরে তাকিয়ে। সে বেরোনো মাত্রই ছুটে গেল ভেতরে। অনিমেষ ঘুরে দাঁড়ালো। লোকটা পাগলের মতো বাথরুম হাতড়াচ্ছে। শেষ পর্যন্ত সে ডাকলো, এই যে শুনুন। সঙ্গে সঙ্গে গুটিয়ে গেল লোকটা। ভয়ে ভয়ে তাকালো অনিমেষের দিকে। পকেট থেকে টাকাটা বের করে মুখের সামনে ঝুলিয়ে ধরল। প্রায় বুলেটের মতো লোকটা ছো মেরে টাকাটা নিয়ে চলে গেল পাশের দরজা দিয়ে। নেবার মুহূর্তে কি বিভৎস হয়ে গিয়েছিল মুখটা। একটা ঘা খাওয়া শঙ্খচূড়ের মতো মনে হয়েছিল অনিমেষের। এই মুখ যে কোনো রকম পাপকর্ম অবলীলা করে যেতে পারে, অথচ বাথরুম থেকে যখন প্রথম বের হলো ভদ্রলোক তখন নিরীহ দেখাচ্ছিল। খুব অস্বস্তি নিয়ে বাইরের ঘরে গিয়ে অনিমেষ দেখল শিলা সেনের সঙ্গে মাধবীলতার ভাব হয়ে গেছে। সামনে টেবিলে চা রাখা, মাখন লাগানো রুটিতে মাধবীলতা চিনি ছড়িয়ে দিচ্ছিল। শিলা সেন জিজ্ঞাসা করলো, তুমি একেবারে স্নান করে এলে? হ্যাঁ,
আবার সুযোগ পাবো কিনা জানি না। কখন ট্রেন তোমার? 9:35। সকালে? হ্যাঁ। চায়ের কাপ এগিয়ে দিল মাধবীলতা। শিলা সেনের একটা কাপ ধরিয়ে দিয়ে বলল, তোমরা তাহলে এখনই বেরিয়ে পড়া উচিত। শিলা সেন বলল, সে কি, এখন তো 7টাও বাজেনি। আমার মনে হয় ওর দক্ষিণেশ্বর থেকে ট্রেনে ওঠা উচিত। শিয়ালদা স্টেশন নিরাপদ নাও হতে পারে। তা ঠিক হলো, এখন সকাল এখান থেকে 34 নাম্বার বাসে চেপে দক্ষিণেশ্বর চলে যাবে। সেখান থেকে ট্রেনে উঠবে অনিমেষ। হাতে যথেষ্ট সময় আছে, তাড়াহুড়া করার প্রয়োজন নেই। বিদায় নেবার সময় শিলা সেন কোনো কথা বলতে পারলেন না, শুধু মাধবীলতার হাত চেপে ধরে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। শেষ পর্যন্ত ফিরে এসে ফিসফিস করে বলল, সাবধানে থেকো। ওর জন্য তোমারও সাবধান থাকা দরকার। এই একটি কথা ভীষণ তার হয়ে দাঁড়ালো। ওরা নীরবে হেঁটে এলো বিবেকানন্দ রোড অবধি। অনিমেষ সতর্ক ছিল, কোনো সন্দেহজনক মানুষকে চোখে পড়ল না। বড় রাস্তায় এসেই খালি ট্যাক্সি ধরল মাধবীলতা। অনিমেষ প্রতিবাদ করল, সময় আছে, বাসেই যাওয়া যাবে। মাধবীলতা কথা শুনল না, ট্যাক্সিতে বসতে বলল, তুমি চলে যাচ্ছ, একটুখানি সময় অন্তত তোমার পাশে বসি, বাসে তো হাজারো লোক থাকবে। বিবেকানন্দ রোড থেকে দক্ষিণেশ্বর আসতে মাত্র আধা ঘন্টা সময় লেগেছিল। এই পত্রকূ ওরা নামার আগে অনিমেষ বলছিল, তোমার খুব কষ্ট হচ্ছে না? মাথা নেড়েছিল মাধবীলতা, না। ফাঁকা দক্ষিণেশ্বর স্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষা করতে হয়েছিল। তখনই ঠিক হয়েছিল সামনের মাসে পৌষ মেলার দিন বর্ধমান স্টেশনে এই ট্রেনে অনিমেষ ফিরবে। মাধবীলতা সেই মতো অপেক্ষা করবে। সেখান থেকে ওরা একসঙ্গে বোলপুরে যাবে। ট্রেনে ওঠার আগে টিকিট কেটে প্রায় বল অনিমেষের পকেটে জোর করে 200 টাকা গুঁজে দিয়েছিল। বলেছিল, আমি চাকরি করছি কার জন্য, এতটুকু লজ্জা করবে না। শোনো, গিয়ে চিঠি দিও। তোমার চিঠি না পেলে আমি কিন্তু কলকাতায় থাকতে পারবো না। দেখবি গিয়ে হাজির হব। রাজার মতো শিলিগুড়িতে পৌঁছে গেল অনিমেষ। 5 জন সামরিক মানুষ তাকে বন্ধুর মতো আগলে নিয়ে এলো। সন্ধেবেলায় শিলিগুড়ির স্টেশন পাড়ায় অনন্ত ভাণ্ডারের সামনের বাড়িটায় দরজা খুলে লম্বা চুল, ময়লা পাঞ্জাবি, হাতে একটা সামান্য নুলো এক ভদ্রলোককে স্বাগত জানালো। আপনি অনিমেষ মিত্র? আমার নাম বারিন সরকার। ভেতরে আসুন, আপনার জন্য অপেক্ষা করছি। বারিনকে ভালো লাগলো অনিমেষের। একটু আত্মভোলা টাইপের, কাজের নেশা মাথায় চাপলে সময় ঠিক থাকে না। বিবেকানন্দ মার্কেটে ওর ছোট্ট একটা স্টল আছে। স্টলটা শিলিগুড়িতে বেশ বিখ্যাত। এক হাতে সাইনবোর্ড লেখা থেকে শুরু করে লিটল ম্যাগাজিনগুলো কভার রেখে যায় বারিন ওদের বসে। পয়সা করি তেমন পান কিনা সন্দেহ আছে, কারণ তার পোশাক যথেষ্ট ময়লা, দাড়ি অবিন্যস্ত এবং সরকারের একমাত্র মা থাকলে ওরকম দামি আমাজপত্র নেই। কিন্তু এই লোকটির সঙ্গে পরিচয় হওয়ার মিনিট 5-এর মধ্যে অনিমেষ তাকে পছন্দ করে ফেলল। কোনো রাগঢাক নেই কথাবার্তায়, এমন একটা স্পষ্ট আন্তরিকতা আছে যে নিজেকে দূরে রাখতে ইচ্ছে করে না। বারিনের মা খুব ঠান্ডা মানুষ। বললেন, তোমার বোধহয় খেতে একটু অসুবিধা হবে, আমি মাছ মাংস রাখতে পারি না। কথাটা শোনা মাত্র হেমলতার মুখ মনে পড়ল। মাত্র 45 মিনিট তফাতে হেমলতা এবং শহীদ শেখও রয়েছে। মাছ মাংস রান্নায় হেমলতার এখন আপত্তি। বারিনেরও বাড়িতে অনিমেষে বেশ স্বস্তি হলো। দুপুর পেরিয়ে গেলে অনিমেষ বারিনের সঙ্গে বের হলো। পায়জামা পাঞ্জাবি যথেষ্ট ময়লা, কাঁধে ঝোলা। বারিনকে রাস্তাঘাট বোঝাচ্ছিল। শিলিগুড়িতে আসা যাওয়ার পথে কিছুক্ষণ থেকেছে অনিমেষ। আজ ভালো করে চেয়ে দেখল, বেশ জনবহুল শহর। ব্যবসাপাতির দৌলতে জলপাইগুড়ি থেকে এই জায়গাটা অনেক এগিয়ে। কলকাতার পর এমন বিভিন্ন মানুষ বোধহয় বাংলাদেশে আর কোথাও পাওয়া যাবে না। সকালে দেখা হওয়ার পর বারিন অনেক কথা বলছে, কিন্তু এজন্য অনিমেষ এসেছে তা নিয়ে কথা তোলেনি। বারিনের বয়স অনুমান করা মুশকিল, যদিও দাড়িতে পাক ধরেছে, তবুও 50-এ ছাড়িয়েছে বলে মনে হয় না। অথচ আজ তখন কথা বলার সময় অনিমেষ জেনেছে বারিন অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন স্বাধীনতার অনেক আগে থেকেই। পার্টি যখন বেইমানি ঘোষিত হলো তখন পালিয়ে বেরিয়েছেন অনেক কাল। অনিমেষের একবার মনে হয়েছিল ছোট কাকা প্রিয়তোষের কথা, বারিনকে জিজ্ঞাসা করে, কিন্তু একটা কথা ভেবে সে নিজেকে সংযত করল। প্রিয়তোষ আজ যেখানে বিচরণ করছে তার সঙ্গে বারিনের আকাশ পাতাল পার্থক্য। যখন অনিমেষই নিজে কাকাকে শ্রদ্ধা চোখে দেখছে না, তখন বারিন তো আরও পারবে না। সেক্ষেত্রে ভদ্রলোক ক্রিয়াশক্ত, কোনো ব্যাপারে তাকে কোনোভাবে স্পর্শ করে না, কোনো কিছুর বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই, একরকম নির্লিপ্ততার সঙ্গে তার কাজ করে। বারিনের স্টলে বসে যা কথা বলতে বলতে স্টলটা খোলাই হলো।
একটা বাচ্চা ছেলে টিনের পাত্রে রং বোলাচ্ছিল। বারিনকে দেখে বলল, সকাল থেকে 3জন লোক অনেকবার খুঁজেছে। কারা? দোকানের ভেতরে ব্যাগটাকে রেখে অনিমেষের দিকে মোড়াটে এগিয়ে দিল বারিন। নাম জানি না, চেহারা দেখেছি। তারে নামে জানি না, শুধু চোখে দেখেছি, হাসলেন বারিন। এখানে যারা আসা যাওয়া করে তাদেরকেও? একজনকে দেখেছি এখানে আসতে। যার গরজ আছে সে নিশ্চয়ই আবারও আসবে। আসুন, আমরা আরাম করে বসি। এই হলো আমার ব্যবসা কেন্দ্র। লোকে অবশ্যই একে আড্ডাখানা বলে, তার নিন্দুকেরা তো কত কথাই বলে। বারিন একটা মোড়ায় বসে হাসলেন। অনিমেষ ঢোকার সময় এলাকাটা দেখছিল। চারধারে বেশ বড়সড় দোকান, কাপড়েরই বেশি। প্রত্যেকের বাসা যে খুব চালু তা বোঝা যায়। এসবের মধ্যে বারিনের দোকান মূর্তিমান বেখাপ্পা, কিন্তু সাইনবোর্ড আর টিনের পাত, রঙের সরঞ্জাম চারপাশে ছড়ানো। কুড়িয়ে বাড়িয়ে 200 টাকার সম্পত্তি হবে না। ব্যাপারটা অনিমেষ লক্ষ্য করেছে দেখে বারিন বলল, কি আমার দোকানের চেহারা দেখা হচ্ছে? ওটা আমারই মতো। কখন বাজারে অচল আধুলির মতো হাত ঘষা খাচ্ছে টের পাওনি। ভরা সাকুলে 75, ছেড়ে দিলে 10-12 হাজার দক্ষিণা পাওয়া যাবে, কিন্তু তাহলে শিলিগুড়ির লেখক শিল্পীদের আড্ডা মারার জায়গাটা জুটবে না। এখানেই তো ভাই কফি হাউস নেই, ভাড়া বাকি নেই তো? অনিমেষ ঠাট্টা করার লোভ সামলাতে পারল না। ছিল, সবাই চাঁদা করে মিটিয়ে দিয়েছে। এটি হলো দোকানের কর্মচারী, 20 টাকা মাইনে নেন। টিকে আছেন কাজ শেখার প্রবল আগ্রহে, শিল্পী হবার প্রাণপণ চেষ্টা। কানু, 2 কাপ চা খাওয়াবি? বাড়ির পকেট থেকে একটা আধুলি বের করে ছেলের সামনে ধরলেন। অনিমেষ দেখলো কাজে ব্যাঘাত হওয়া ছেলেটি একটু বিরক্ত হলেও খুব যত্ন করে তুলিটাকে একপাশে ডেলিভারি না দিলে টাকাটা দেবে না বলেছে। মনে থাকে যেন। কাল সকাল কেন, আজ বিকেলেই তার ইচ্ছা করে নিয়ে যেতে পারে। তুই তো সব করেই ফেলেছিস, হাসলেন বারিন। অনিমেষ দেখলো টিনের পাত্রায় শুধু একটা রঙই পাতাল করে ঝোলানো আছে, তাতে কিছু লেখা হয়নি। ছেলেটি বেরিয়ে গেলে সে জিজ্ঞেস করলো, আপনি কিন্তু এখনও আমার সঙ্গে কথা বলেননি। কি কথা? বারিন তাকালেন। আমি কি জন্য এসেছি? হবে ক্ষণ, এত ব্যস্ততা কেন? একটা দিন খামোখা নষ্ট করে কী লাভ? নষ্ট হলে বলে মনে হচ্ছে? এই যে আমরা পরিচিত হলাম, কথা বলছি, এটাই তো এক ধরনের লাভ। এই যে কবিরা এসে গেছে, সময় হলেই আমরা এই ব্যাপারে কথা বলবো, কেমন? বিকেলবেলা অনিমেষের মনে হলো সত্যি বারিনের সহ্য শক্তি আছে। যারা একবার আসছে তারা নড়ার নাম করছে না। কেউ কবিতা লেখে, কেউ গল্প, কেউ আবার নাটক করে। পৃথিবীর সমস্ত বিষয় নিয়ে তারা বকবক করে যাচ্ছে সমানে। কোনো বিষয়ে বেশিক্ষণ আটকে থাকছে না তারা। এত দ্রুত প্রসঙ্গ পাল্টাচ্ছে, আগের বিষয় নিয়ে কথা বলার কী প্রয়োজন ছিল তা বোঝা যাচ্ছে না। অনিমেষ একটা জিনিস অনুভব করলো, এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে এদের জিহাদ প্রচণ্ড। যে সমস্ত লেখক বড় বড় কাগজে লেখেন তারা নাকি ইতিমধ্যে বিকৃত হয়ে গেছে। তাদের কাছ থেকে নতুন কিছু আশা করা ভুল হবে। বারিন চুপচাপ শুনে যাচ্ছিল এদের কথা। হঠাৎ নরম গলায় শুধলেন, ওসব কাগজে লেখেননি এমন কোনো মহান লেখকের নাম তোমাদের জানা আছে? 2-3টে নাম বিভিন্ন মুখে উচ্চারিত হলো। অনিমেষ এদের সম্পর্কে কোনো লেখা পড়েনি। বারিন কিছুক্ষণ তাকিয়ে থেকে কাটা কাটা শব্দ উচ্চারণ করলো। প্রতিবাদ মানেই অন্ধ হওয়া নয়, বরং উদারতার আসল ভিত্তি। যে যোগ্য তার স্বীকৃতি দেওয়াই সুস্থতা। তোমরা যারা নাম করলে তাদের সাহিত্য প্রতিভা সমরেশ বসুর কাছাকাছি পৌঁছায় না। মন মানলেও মুখে তোমরা মেনে নিচ্ছ না। ভোঁতা ছুরি দিয়ে কিন্তু আলু কাটা যায় না। অক্ষমতায় মানুষকে অন্ধ করে। রাত 10টা নাগাদ ভিড় কমল। এতক্ষণ অনিমেষ এখানে রয়েছে, কিন্তু বারিন কারো সঙ্গেই ওর পরিচয় করিয়ে দেয়নি। যারা এসেছিল তারা তাকে দেখলেও কেউ যে কথাও বলেনি। ক্রমশ এদের কথাবার্তা একঘেয়ে হয়ে যাচ্ছে। অনিমেষের মাথা ধরে গিয়েছিল। একটু ঠান্ডা হওয়ার জন্য দাঁড়িয়ে মার্কেটের বাইরে এসে বড় রাস্তায় এসেছিল। শিলিগুড়িতে এখন বেশ ঠান্ডা পড়েছে। এত রাতে রাস্তা ফাঁকা, দোকানপাট সব বন্ধ। মাঝে মাঝে 2-একটা পানের দোকান থেকে আলো এসে পড়ছে। অনিমেষ বারিনের দোকানে ফিরে এসে দেখলো সাইনবোর্ডটা তুলি দিয়ে বোলাচ্ছে বালিন। ওকে দেখে মুচকে মুচকে হাসলেন। কি মাথা ধরে গিয়েছে বুঝি? না, অনেকক্ষণ একভাবে বসেছিলাম, এই একটু দেশের যুবশক্তির চেহারা দেখা হলো। যুবশক্তি? এই যে নব্য যুবকবৃন্দ আমার এখানে এসেছিল, তাদের দেখা হলো। তোমাকে তুমি বলে ফেললাম। তুমি আমাকে তুমি বলো। ঠিক আছে। কর্মচারী ছেলেটি বিদায় করলো বারিন। এখন মার্কেট চুপচাপ।
অনিমেষের খুব ক্লান্ত লাগছিল। সারাটা দিন একদম ফালতু কাটলো। বারিনের উদ্দেশ্যে কি বলবে বুঝতে পারছে না, অথচ লোকটি সম্পর্কে তার মোটামুটি শ্রদ্ধাই ছিল। কথাবার্তা, চালচলন অনিমেষকে আকর্ষণ করেছে, কিন্তু সেই জন্য যে জন্য এসেছে সেটা একবারও তুলল না। বারিন এবার দোকান বন্ধ করে ওকে নিয়ে বড় রাস্তায় এলো। এসে বলল, 11টা বাজতে দেরি আছে না? হ্যাঁ, এবার খেয়ে নিলে হতো। কোথায়? ওই মোড়ের মাথায় একটা পাঞ্জাবির দোকান আছে, খুব ভালো তরকা তৈরি করে, চলো ওখানেই খেয়ে নিই। আপনি কি রাত্রিরে বাইরে খান? আপনি নয়, তুমি। না না, বাইরে খাবো কেন, আজ খাচ্ছি, কারণ বাড়ি ফিরতে কত রাত হবে বলা যায় না। ততক্ষণে বুড়ি মাকে জাগিয়ে রাখা উচিত হবে না, কি বলো? অনিমেষ সম্মতির মাথা নাড়ল। তার মানে আজ রাত্রে বারিন তাকে নিয়ে কোথাও যাচ্ছে। তবু কিছু কাজ করা যাবে ভেবে এখন ভালোই লাগছে। পাঞ্জাবের হোটেলে খাওয়া চুকিয়ে সে জোর করে দাম মেটালো। বলল, প্রথম দিনটা আমার জন্য বরাদ্দ থাক। বারিন বলল, বেশ বুদ্ধিমান ছেলে দেখছি, খুব অল্পেই কাজ সারলে। তারপরও হোটেলের দেয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকিয়ে বলল, চলো এবার উঠি, আর মিনিট 5 আছে 11টা বাজতে। নির্জন রাস্তায় হাঁটতে হাঁটতে বারিন জিজ্ঞাসা করলো, তুমি গরম জামা কাপড় কিছু আনোনি? এনেছি, কিন্তু সঙ্গে নিয়ে বের হইনি। আনা উচিত ছিল। শিলিগুড়িতে এই সময় রাত্রিরে খুব ঠান্ডা পড়ে, আর এই একটা জিনিস কোনো রসিকতা বোঝে না। যা হোক, আমার ঝুড়িতে বোধহয় কিছু পাওয়া যাবে। নিজের ব্যাগ থেকে বারিন একটা সোয়েটার আর আলোয়ান বের করলো। দুটোই খুব সুন্দর অবস্থায় নেই। সোয়েটারের মাঝে মাঝে ফুটো চোখে পড়ল। বারিনকে জোর করে আলোয়ানটা গায়ে জড়িয়ে বলল, সোয়েটারে মাথা গুলিয়ে নিলেন। প্রথমে একটু অস্বস্তি হলো, কিছুক্ষণের মধ্যে অনিমেষ বুঝতে পারল বারিন তার উপকার করেছে। এভারভিউ হোটেলের সামনে এসে বারিনের চেহারাটা পাল্টে গেল। হাবভাবে বেশ সতর্কতা অনিমেষকে দোকানের আড়ালে দাঁড়াতে বলল। একটা পুলিশের জিপ দ্রুত চলে গেল শহরের দিকে। তে মাথায় কোনো লোকজন নেই, শুধু ঠিক হোটেলের নিচে একটা পানের দোকান। সেখানে রেডিওতে কোনো বিদেশি স্টেশন বাজছে। চুপচাপ দুজনে ওখানে মিনিট 5 দাঁড়ানোর পর বারিন জিজ্ঞাসা করলো, তুমি সিগারেট খাও না? খাই। খাচ্ছ না যে? ভেতর ভেতর একটু উত্তেজনা অনুভব করছিল অনিমেষ। বারিন তাকে কিছু না জানালেও ওর ভাবভঙ্গিতে এই উত্তেজনা অনিমেষের মধ্যে সংক্রামিত হয়েছিল। এই সময় এরকম প্রশ্ন শুনে অবাক হয়ে গেল। সে হেসে ফেলল। সঙ্গে নেই তাই? তাহলে নেশাখোর নও? না, নেশা বলা যায় না। কোনো কিছুর কাছে মুচলেকা লিখে দেওয়া কখনোই উচিত নয়। অনিমেষ বারিনের দিকে তাকালো। কথাগুলোর কি দুটো মানে আছে? ঠিক সেই সময় একটা টেম্পো খুব ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো। গাড়িটার একটা লাইট নেভানো, অন্যটা একচক্ষু দৈত্যের মতো জ্বলছে। ড্রাইভার গাড়ি থেকে নেমে বনেট খুলে ইঞ্জিনের ভেতর মাথা গুলিয়ে কিছু দেখছে। বারিন অনিমেষের হাত ধরে দ্রুত আড়াল ছেড়ে রাস্তায় নামলো। তারপর এক হাতে অদ্ভুত দক্ষতায় টেম্পোর পিছনে উঠে শটান হয়ে শুয়ে পড়ল। অনিমেষ হকচকিয়ে গিয়েছিল প্রথমে, কিন্তু ড্রাইভার বনেট বন্ধ করার আগেই দ্রুত নিঃশব্দে বারিনের পাশে গিয়ে শুয়ে পড়ল। শোয়ার পর দেখলো তলায় একটা ত্রিপল পাতা আছে। খুব খারাপ লাগছে না, তাই বারিন চাপা গলায় বলল, মাথার উপরে তারা, অথচ আমরা কখনোই লক্ষ্য করি না, না? বুকের মধ্যে তখনও উত্তেজনা। বারিনের কথা শুনে অনিমেষ ফ্যালফ্যাল করে ঘাড় ঘুরিয়ে তাকালো। দুজনে পাশাপাশি শুয়ে আছে। টেম্পোটা আবার চলতে শুরু করেছে। সামান্য ঝাঁকি লাগছে শরীরে। এই সময় বারিন তার কাছে তারার গল্প করছে। সে আকাশের দিকে তাকালো। হঠাৎ দেখলে মনে হয় চোখ ফুটবে। ছোট বড় অজস্র তারা, আকাশটা ঝকঝকে হয়ে রয়েছে। এত তারা একসঙ্গে কখনো দেখেনি অনিমেষ। এভাবে মাটিতে শুয়ে মুখ আকাশে করে তাকানো হয়নি জীবনও। কিছুক্ষণ দেখলে মনে হয় যেন খুব ধীরে ধীরে আকাশটা অজস্র টর্চ জেলে তার দিকে চেয়ে আছে। এরকম নির্মেঘ ঠান্ডা আকাশ, অনেকটা অজস্র পিন ঢোকানো কুশনের মতো। কোনোদিন দেখেছে বলে মনে হয় না। তারাগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে অনিমেষের সমস্ত শরীর শিহরিত হলো। সে নিজে লোমকূপে ফুলে উঠেছে অনুভব করলো। বাল্যকালে এক রাতে মাধবী তাকে বলেছিল তিনি নাকি আকাশে তারা হয়ে লক্ষ্য রাখবে। মৃতা মায়ের কথা হঠাৎ মনে পড়ল, এবং সে অনেক বিশ্বাস করত। কখনো কোনো দুঃখ কিংবা সুখ তাকে সেই বয়সে আলোড়িত করলেই সে ছুটে যেত তারার কাছে, গিয়ে কাঁদত অথবা হাসত। সময় টেম্পোতে শুয়ে অজানা জায়গায় যাওয়ার সময় আকাশের দিকে তাকিয়ে অনিমেষের সামনে মাধুরী হঠাৎ চলে এলো। এতকাল অনেক চেষ্টা করেও যার মুখ মনে করতে পারেনি, জলপাইগুড়ি শ্মশানে দাহ্য করে আসার পর মায়ের সেই চেহারাটা একটু একটু করে হারিয়ে গিয়েছিল। সেই মা এখন তার দু চোখের সামনে। অনিমেষ চোখ বন্ধ করলো।
মাধুরী হাসছেন, কিন্তু মাধুরীকে এমন দেখতে। অনিমেষ মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে মাকে দেখছে। সম্পূর্ণ দেখা হলে হৃদস্পন্দন বেড়ে গেল। মাধুরীর মুখ বলে এতক্ষণ যাকে সে দেখেছে সে মাধবীলতা, এটা বুঝতে পেরে সে পাথর হয়ে শুয়ে রইল। সেই সময় বারিন খোলা গলায় বলল, তুমি দেখছি দারুণ রোমান্টিক। আকাশে তারা দেখতে দেখতে কখনো কেঁদেছ বলে শুনিনি। অনিমেষ দ্রুত চোখের জল মুছল, তারপর হাসতে চেষ্টা করলো। আমরা কত দূর এলাম? শিলিগুড়ি ছাড়িয়ে গেছি, এবার উঠে বসতে পারো। অনিমেষ ধীরে ধীরে মাথা তুলে বসলো। একপাশে অন্ধকার মাখানো জঙ্গল, অন্যদিকে ধুধু মাঠ দেখা যাচ্ছে। এসব ব্যবস্থা আগে থেকেই করা ছিল। সে বারিনকে বলল, আপনি কিন্তু ভালো নাটক করেন। আবার আপনি তুমি বলতে বাধে নাকি? চট করে বয়স্কদের তুমি বলতে অস্বস্তি লাগে। চেষ্টা করো, চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ, কি বলছিলে? নাটক একটু একটু করি, না হলে বৈচিত্র্য আসবে কেন? আমরা আর মিনিট 10-এর মধ্যেই পৌঁছে যাব। এটা কোন এলাকা? আর একটু এগোলেই শুকনা টি স্টেট পড়বে। ঘুমন্ত একটা লোক বসতির কাছে এসে গাড়িটা থেমে যেতে ওরা নেমে গেল। ড্রাইভারের সঙ্গে একটা কথাও হয়নি ওদের। কয়েক সেকেন্ড থামার পর গাড়িটা সোজা বেরিয়ে গেল। এখানে ঠান্ডা খুব খুব শীত পড়েছে। আলোয়ান মুড়ি দেওয়া সত্ত্বেও এত কাঁপুনি অনুভব করছিল অনিমেষ। বারিন্দা দ্রুত পায়ে হাঁটছে। সামনে অনেকগুলো কাঠের বাড়ি। এক নজরে অনিমেষ বুঝলো টিম্বার মার্চেন্টের এলাকা এটা। পেছনের সারির একটা বাড়ির কাছাকাছি যেতে হঠাৎ অন্ধকার ফুঁড়ে একটি লোক এসে ওদের সামনে দাঁড়ালো। বারিন্দা? হ্যাঁ ভাই, আসুন। লোকটি ওদের পথ দেখিয়ে একটা কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় নিয়ে গেল। দরজাটা ভেজানো ছিল, খুলতেই আলো চোখে পড়ল। লোকটি বলল, বারিন্দাদা এসেছে। ওদের পেছন পেছন অনিমেষ ভেতরে ঢুকলো। মাঝখানে একটা লণ্ঠন জ্বলছে, সেটাকে ঘিরে জনাদশেক মানুষ বসে আছে। ওদের দেখে দুজন একসঙ্গে বলে উঠল, আসুন আসুন বারিনবাবু, উনি এসেছে। বারিন বলল, হ্যাঁ, টেম্পোয় শুয়ে নিয়ে এলাম। এই হলো অনিমেষ মিত্র, জলপাইগুড়ির স্বর্গছেরা চা বাগানের ছেলে, এখন কলকাতা থেকে পাঠানো হয়েছে। অনিমেষ নমস্কার করে কিছুক্ষণ এদের সৌজন্যবোধ প্রত্যেকের কাছে পাওয়া গেল না। দু একজন ভদ্রলোক প্রথমে কথা বলছিল, তাদের একজন উঠে এসে ওর দুহাত জড়িয়ে ধরে বলল, আসুন আসুন ভাই, আমরা আপনার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। শিলিগুড়ি পৌঁছে গেছেন সে খবর আমরা অবশ্য আগেই পেয়ে গেছি। ভদ্রলোকে মাঝখানে নিয়ে বসালেন। অনিমেষ দেখলো ঘরে সবাই খুব সতর্ক চোখে তাকে দেখছে। যেসব মুখ এখানে আছে তারা সবাই বাঙালি নয়। বয়সের পার্থক্য স্পষ্ট। পাশে যিনি বসেছেন তিনি বললেন, আপনার তো কলকাতা থেকে আসতে কোনো অসুবিধা হয়নি, মিলিটারি কম্পার্টমেন্টে এসেছেন? অনিমেষ অবাক হলো। কলকাতা থেকে কিভাবে এসেছে এই খবর এখানে পৌঁছে গেছে? গম্ভীর গলায় সে বলল, না, কোনো অসুবিধা হয়নি, ভুল করে ওদের কামরায় উঠে গিয়েছিলাম। তারপরে নজরে পড়ল বারিন এখানে দাঁড়িয়ে আছে। সে ডাকলো, আপনি বলতে গিয়ে সামনে নিয়ে বলল, এসো বারিন্দা, দাঁড়িয়ে আছো কেন? মাথা নাড়লেন বারিন, ধুর, ওখানে বসার যোগ্যতা আমার আছে নাকি? সাইনবোর্ড এঁকে খাই, তাই করতে দাও। তোমাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল, দিলাম। আমি এবার চলি। তোমার থাকার ব্যবস্থা এখানেই হবে। তোমার জিনিসপত্র পৌঁছে যাবে ঠিক সময়। চলি ভাই, তোমরা কাজ করো। বারিন আর দাঁড়ালেন না, দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। অনিমেষ বিস্মিত চোখে ওর যাওয়া দেখল। বারিন তাহলে সক্রিয়ভাবে যোগ দেয়নি, অথচ গোপনে তাদের সাহায্য করছে। লোকটির প্রতি ওর সমর্থন আরও বেড়ে গেল। একটু পরেই কাজের কথা শুরু হলো। কথা বলতে বলতে অনিমেষ ওদের অনেকের নাম জেনে গেল। মোটামুটি উত্তর বাংলাতে বিভিন্ন জেলায় সক্রিয় কর্মীরা আজকে সবাই উপস্থিত। আন্দোলনের প্রথম ধাপ কিভাবে সংগঠিত করা হবে, এ ব্যাপারে কলকাতায় কী নির্দেশ, তা নিয়ে বিস্তৃত আলোচনা হলো। কৃষকরা সংগঠিত হতে হবে, এলাকায় এলাকায় আরও বেশি ক্যাডার ছড়িয়ে দিতে হবে। তারা কৃষকদের বোঝাবে। যখনই সবুজ সংকেত পাওয়া যাবে তখনই অ্যাকশন শুরু হবে। ওপাশে ফাঁসি দেওয়া নকশা বাড়িতে ক্রমশ আবহাওয়া গরম হয়ে উঠেছে। একজন অবাঙালি মানুষের কথা অনিমেষকে ভীষণ আকৃষ্ট করলো। তিনি বললেন, আমার ছেলেরা প্রস্তুত, কিন্তু সেটা শুধু আমার এলাকায়। অন্য এলাকাগুলো একসঙ্গে তৈরি না হলে কোনো রকম প্রতিরোধ টিকবে না। প্রস্তুতির কাজ খুব দ্রুত এগিয়ে নেওয়া উচিত। অনিমেষ তাকে সমর্থন করে বলল, আমরা শুধু কৃষকদের কথাই বলছি। জমি দখলের ব্যাপারটা তাদের দিয়েই করতে হবে, কিন্তু ভুলে গেলে চলবে না উত্তর বাংলার গরিব মানুষ 60 ভাগই কৃষিজীবী নয়। এতগুলো চা বাগানে ছড়িয়ে থাকা মদেশিয়া ওরা মানুষগুলো সঙ্গে পাওয়া দরকার। সরাসরি পুলিশ কিংবা মিলিটারিদের সঙ্গে আমরা পেরে উঠব না। গেরিলা যুদ্ধই একমাত্র রাস্তা, আর তা করতে হলে কৃষক ছাড়া অন্য শ্রমিকদেরও উৎসাহিত করা দরকার। আপনারা এদিকটা দেখেছেন?
সবাই স্বীকার করলো তা দেখেনি, বিভিন্ন চা বাগানের শ্রমিকরা কংগ্রেসি আর আরএসপি ইউনিয়নের সঙ্গে যুক্ত। সেখানে গিয়ে কাজ করার অসুবিধা আছে। তাছাড়া জমি দখল করে তার অধিকার নেওয়ার ব্যাপারে কৃষকদের যত সহজে উদ্বুদ্ধ করা যায়, শ্রমিকদের তো করা যাবে না। সামনে পাওয়ার প্রত্যাশা কিছু আশা করা যায় না। বুকনুট চ্যানেলটির সাথে থেকেও সাবস্ক্রাইব করো। নেক্সট পর্ব শোনার আমন্ত্রণ রইল।